তো স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আর ভালো। মহিবুল, স্যার। কেমন? আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ। স্যার আপনার ছবি স্যার দুইবার স্যার দেখা যাইতেছে প্রিন্টারে। দুইটা আছে, একটা হচ্ছে আমার নিজের মোবাইলে চেক করে যাতে করে তোমরা বুঝতে পারো, হ্যাঁ, এবং শুনছো জি কি স্যার। ভালো করে সেটা জানার জন্য আমি নিজে চেক করি মোবাইলে। বুঝতে পেরেছো? এই আর কি। যাক, ছবিটা বিশেষ না। শহীদুল ও জামান। জি স্যার। হ্যাঁ, জি স্যার। আমরা শুরু করি। হ্যাঁ, জি স্যার। জি স্যার। অনেক বেশি অ্যাটেন্ড থাকবে না সেটা বোঝা যাচ্ছে। আর দুটা কথা বলি শুরুতেই, তোমরা এখন থেকে দুদিন ক্লাস পাবে, মঙ্গল এবং বৃহস্পতি। মঙ্গলবার আমি ক্লাস নিব আর বৃহস্পতিবারে ক্লাস নেবে আমাদের ম্যাম, হ্যাঁ, ফেরদৌসী আপা। স্যার বৃহস্পতিবার স্যার কয়টা বাজে স্যার ক্লাস? 11:10। এটা বন্ধুদের জানিয়ে দিবে। 11:10 ফেরদৌসী আপা ক্লাস নেবে ঠিক তোমাদের ক্লাসে। আর আমি মঙ্গলবার এই 10টা বাজে যেভাবে ক্লাস নিচ্ছিলাম, যে টাইমে সেই টাইমে। ওকে? জি স্যার। জি স্যার স্যার। একটা কাজ করতে পারেন স্যার, রেবতী মনে একটা পেজ আছে স্যার, স্যার সেই পেজে জানা দিলে তো ভালো হয়। আচ্ছা, তোমরা একটা পোস্ট করে দিও। ওকে? বাংলা আচ্ছা ক্লাস স্যার। যারা 2022 সালে এইচএসসি পরীক্ষার্থী তাদের বৃহস্পতিবার এবং মঙ্গলবার, মঙ্গলবারের সময়টা দিবে 10টায় আর বৃহস্পতিবারের সময়টা দিবে 11:10। 10-এ। যে কেউ একজন আচ্ছা post করো। ঠিক আছে, ধন্যবাদ। তো আমরা ক্লাসে চলে যাই। শুরুতেই আমাদের ক্লাসে শুরুতেই মহান আল্লাহ তাআলার স্যার বৃহস্পতিবারে স্যার ওটা স্যার কি ক্লাস হবে বাংলা? প্রথম পত্র না দ্বিতীয় পত্র? এটা আমরা আমাদের যেহেতু প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটোই একসাথে হচ্ছে, হ্যাঁ, এই জন্য দুটোই যে কোনো একটা টপিক ম্যাম যখন কথা বলবে তখন অবশ্যই জানিয়ে দিবে। ঠিক আছে? জি। দুইটাই হয়, আমিও দুইটাই নিচ্ছি, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। টপিক গুলো আগে থেকে জানিয়ে দিবে। এবং আমিও বলে দিই, গত ক্লাসে পড়িয়েছিলাম কর্মধারয় সমাজ, আজকে পড়াবো আমি তৎপুরুষ সমাজ। হ্যাঁ, সমস্যা শেষ করবো অবশ্যই ক্রনোলজিক্যালি। যে বিষয়টা ধরবো সেটা শেষ করবো, তা না হলে তো তোমরা এখান থেকে একটু ওইখান থেকে একটু চুপ চুপ করে ধরলে বুঝতে পারবে না। এর জন্য জি আমার স্যার। এরকমই থাকে। ওকে? জি স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ পাকের নামে শুরু করছি। সবাইকে স্বাগতম। আমাদের স্যার মোহাম্মদ গোলাম রব্বানী, প্রভাষক বাংলা, সিদ্ধিরগঞ্জ রেবতীমন পাইলট স্কুল অ্যান্ড কলেজ। আমাদের আজকের পাঠ, এখানে যে উদাহরণগুলো দেখতে পাচ্ছ তোমরা, বলো তো উদাহরণগুলা।
কি কি দেওয়া আছে বলো। গুরুকে ভক্তি, হ্যাঁ খাঁচা থেকে ছাড়া, তেলে ভাজা। গুরু ভক্তি, খাঁচা ছাড়া, তেলে ভাজা। আচ্ছা, এখন কি বুঝতে পারছো বলো তো? কিছু বুঝতে পারছো শহীদুজ্জামান? জি স্যার। কিছু বুঝতে পারছো এখানে? এটা তৎপুরুষ সমাসের উদাহরণ না? হ্যাঁ, তৎপুরুষ সমাসের উদাহরণ এগুলা। মহিবুল যেভাবে পড়েছো, সাধারণত প্রতিটা অংশ এভাবে না পড়ে এভাবে পড়বে। গুরুকে ভক্তি, গুরু গুরু ভক্তি, ভক্তি। অর্থাৎ জি তুমি স্যার। আমি যে এখানে গুরুকে ভক্তি বললাম, এটা কি বলতো? সমাসের কোন অংশ? গুরুকে ভক্তি, সমাসের যে অংশ, তিনটি অংশ আছে কিন্তু একটি সমাসের। একটা হচ্ছে বেশ বাক্য, একটা হচ্ছে সমস্ত পদ, একটা কি সমাসের নাম, তাই না? অথবা সমসমান পদ। তাহলে এখানে গুরুকে ভক্তি এটা কোন অংশ সমাসের? বেশ বাক্য, এটা হচ্ছে কি বেশ বাক্য। অর্থাৎ সমস্ত পদকে, বা এই যে গুরু ভক্তি এটা হচ্ছে সমস্ত পদ। যখন সমস্ত পদকে ভাঙা হয়, বাক্যে তৈরি করা হয়, তখন সেটা কি বেশ বাক্য হয়। আর যখন সমস্ত পদে পরিণত করা হয়, একটি শব্দে পরিণত করা হয়, তখন সেটা সমস্ত পদ। আর বেশ বাক্য যখন তৈরি করা হয়, এই যে গুরুকে একটা সমসমান পদ, ভক্তি একটা সমসমান পদ, আলাদা আলাদা সমসমান পদ হচ্ছে কি যখন বেশ বাক্য তৈরি করা হয়, সেই বেশ বাক্যে প্রতিটা পদ কি সমসমান পদ। বুঝতে পেরেছো? জি স্যার। এই উদাহরণগুলো শুরুতেই তৎপুরুষে দিলাম এই কারণে, কারণ আমরা জানি যে এখানে গুরু কে, গুরুর সাথে কি যুক্ত হয়েছে? কে, বিভক্তি যুক্ত হয়েছে। কে কি একটা বিভক্তি। বিভক্তি খাঁচা থেকে ছাড়া, খাঁচা ছাড়া, এই যে ছাড়া। সমস্ত পদটা হলো এই যে খাঁচা থেকে। তাহলে এই যে দেখো এখানে বিভক্তি লোপ পেয়ে কি সমস্ত পদে শুধু খাঁচা ছাড়া আছে, তাই না? খাঁচা ছাড়া। তাহলে বিভক্তি লোপ পেয়ে যদি সমস্ত পদ তৈরি হয়, বেশ বাক্য থেকে যদি বিভক্তি লোপ পায়, তাহলে সেটা বুঝবে কি তৎপুরুষ সমাস। ওকে। স্যার। তেলে ভাজা, এখানে কিন্তু তেলে ভাজা সমস্ত পদেও কিন্তু কি তেলে ভাজা, এখানে কিন্তু বিভক্তি লোপ পায়নি। এই প্রশ্নটা করতে পারতে। তাহলে এখানে বিভক্তি লোপ পায়নি মানে কি তৎপুরুষ সমাস সবসময় যে বিভক্তি লোপ পাবে তা না, তাই না? কোন কোন সময় কি বিভক্তি লোপ পাবে না, সেই সময় কি ও লোপ তৎপুরুষ বলা হয়। সেটা কোন সমাস হয়? ফলত তৎপুরুষ। ঠিক অলোক দ্বন্দ্ব যখন পড়িয়েছিলাম সেখানেও কিন্তু বিভক্তি লোপ পাইনি, তখনও সেটা কি হয়েছে অলোক দ্বন্দ্ব হয়েছিল। বুঝতে পেরেছো? জি। ওকে, তাহলে আমরা আজকের যে তৎপুরুষ সমাসের আলোচনা পাঠ সেটাই আমরা যাব। তৎপুরুষ সমাসের শ্রেণী বিভাগটা আমরা জেনে নিব। দেখো তৎপুরুষ সমাসের শ্রেণী বিভাগ স্ক্রিনে সুন্দর করে দেওয়া আছে, একটু মনোযোগ দিয়ে শোনো। দেখো তৎপুরুষ সমাস আমরা ওই যে একটু আগে বললাম যে বিভক্তি যুক্ত আর সমস্ত পদে বিভক্তি লোপ পায়। বিভক্তি যুক্ত যদি তৎপুরুষ সমাস হয়, তাহলে এখানে দেখো আমাদের বহুবচন অনুসারে 7 প্রকার বিভক্তি আছে। কয় প্রকার আছে? 7 প্রকার। তাহলে দেখো এই যে দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, তাহলে এখানে প্রত্যেকটা বিভক্তির নাম অনুসারে আমাদের তৎপুরুষ সমাসের নামকরণ করা হয়েছে। তাহলে আমরা অটোমেটিক্যালি আমরা কয়েক প্রকার সমাস পেয়ে যাচ্ছি, সপ্তমী পর্যন্ত তৎপুরুষ সমাস পেয়ে যাচ্ছি। প্রথম দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ, ষষ্ঠী এবং সপ্তমী তৎপুরুষ। তাহলে 7টা বিভক্তি আমাদের জানতে হবে না? 7 প্রকার বিভক্তি গুলা কি কি? তাহলে 7 প্রকার বিভক্তি কি জানো? 2 জন থেকে কেউ একজন বলতে পারবে যে স্যার আমি জানি? শহীদুজ্জামান এন্ড মহিবুল। জি স্যার, প্রশ্নটা একটু আবার
সাত প্রকার বিভক্তি, এই যে এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ না, দ্বিতীয়া, তৃতীয়া, জি জি চতুর্থী, পঞ্চমী, এই বিভক্তিগুলো কি কখনো পড়েছো, দেখেছো? পড়ছি মনে নেই। মনে নাই? দশম শ্রেণীতে তোমরা বিভক্তি চ্যাপ্টারটা ভালো করে পড়লে। তুমি কোন গ্রুপ শহীদুজ্জামান? আর্টস। আর্টস, তার মানে সায়েন্সের ক্লাস করে না এখানে। হ্যাঁ, তারা তো মহাজ্ঞান, মহাজন। জি স্যার। কমার্স তারাও নেই। ওকে, আশা করি তোমরা তোমাদের বন্ধুদের একটু উৎসাহিত করবে। হ্যাঁ, এই সময়টা খুবই খারাপ যাচ্ছে সবারই। তাহলে দেখো, এই সাত প্রকার বিভক্তির ভিতরে একটু মনোযোগ দিও। তোমরা পড়েছো এই যে এ ও তে প্রথমা বিভক্তি, এই জন্য এখানে প্রথমা বিভক্তি নাই। প্রথমা বিভক্তির সাথে সপ্তমী বিভক্তির হুবহু মিল, এই জন্য প্রথমা বিভক্তি দেওয়া হয়। আর প্রথমা তৎপুরুষও হয় না, বুঝতে পেরেছো? এই জন্য দ্বিতীয় তৎপুরুষ হয়, তৃতীয় তৎপুরুষ হয়। তাহলে দেখো এখানে দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী। তাহলে দ্বিতীয় তৎপুরুষ গুলা কি কি? কে এবং রে। কে রে, দ্বিতীয় তৎপুরুষ কি? কে রে। তৃতীয় তৎপুরুষ হচ্ছে দ্বারা দিয়া, কর্তৃক। দ্বিতীয় তৎপুরুষ কি? দ্বারা দিয়া, কর্তৃক। লিখে রাখতে পারো, যারা খাতা, তোমরা দুইজনই খাতায় লিখে রাখতে পারো, সহজ হবে। যে দ্বিতীয় তৎপুরুষ কি? কে রে। তৃতীয় তৎপুরুষ অর্থাৎ তৃতীয় বিভক্তি কি? দ্বারা দিয়া, কর্তৃক। তাহলে চতুর্থী তৎপুরুষ কি? অর্থাৎ চতুর্থী বিভক্তি কি? কে ধারা দিয়া কে, এবড়া চতুর্থ। তাই না? কে রে। চতুর্থী তৎপুরুষ কি? রে কে রে। কে তারপর রে। কিভাবে চতুর্থী হয়, দ্বিতীয় হয়, সেই নিয়মটা আমি বলে দিব তোমাদের, যাতে দ্বিধাদ্বন্দ্ব সংকোচ না থাকে। তারপর পঞ্চমী তৎপুরুষ হতে থেকে চে। পঞ্চমী তৎপুরুষ কি? হতে থেকে চে। ষষ্ঠী যে পুরুষ অর্থাৎ ষষ্ঠী অপেক্ষা আছে। হচ্ছে র এ, র এ। রে এ তারপর সপ্তমী হচ্ছে এ ও তে। এ ও, রে তে হ্যাঁ, তে এ ও তে, ত একার তে। তে তে এই হচ্ছে আমাদের সাত প্রকার বিভক্তির মাধ্যমে সাতটি তৎপুরুষ সমাস। এরপরে আছে দেখো এখানে পিঙ্ক কালারে দেওয়া অলুক তৎপুরুষ, উপপদ তৎপুরুষ এবং নয় তৎপুরুষ। অর্থাৎ অলুক তৎপুরুষ, এই যে একটু আগে যে আমি একটা উদাহরণ দিয়েছিলাম, তেলে ভাজা। তেলে ভাজা, ভাজা। পদও কি হয়েছে? তেলে ভাজা হয়েছে, বিভক্তি লোপ পাইনি কিন্তু, তাই না? তেলে, এ বিভক্তি যুক্ত হয়েছে না লয়ের সাথে? এ জি স্যার এ বিভক্তি যুক্ত রে হয়েছে। রে তাহলে কোন বিভক্তিটা? দেখো তো এখানে সাতটি বিভক্তির ভিতরে এ বিভক্তিটা কোথায় আছে? সপ্তমী। গুড। তাহলে দেখো এখানে আমি কি ধরবো? তাহলে এটা সপ্তমী বিভক্তির সাথে কি যুক্ত হয়েছে? নয় তৎপুরুষ, সরি অলুক তৎপুরুষ। কি? অলুক অলুক তৎপুরুষ সমাস সপ্তমী বিভক্তি। কেন? ওই যে এ বিভক্তি যুক্ত হয়েছে। ক্লিয়ার? এবার আসে উপপদ তৎপুরুষ। উপপদ তৎপুরুষের সংজ্ঞাটা আমরা দেখবো পরে। এটা ক্রিয়াবাচক তৎপুরুষ, এটা ক্রিয়াপদ যুক্ত হয় এটার সাথে। তারপর নয়ের সাথে হচ্ছে না বোধক শব্দ যুক্ত হয়। আমরা পরবর্তীতে প্রত্যেকটা উদাহরণ এবং সংজ্ঞা সহ আলোচনা করছি, দেখি। তাহলে এখন এই যে প্রকারভেদ গুলোর ভিতরে পার্থক্যটা বুঝতে পেরেছো এখন? এই তৎপুরুষ সমাসটা ধরার স্যার কৌশলটা। জি জি। ওকে, তাহলে দেখো জি স্যার শিখন ফল আমরা এখানে দেখতে পাচ্ছি। শিখন ফলের ভিতরে আছে তৎপুরুষ সমাসের সংজ্ঞা অথবা সমাস কি হতে পারে সেটা বলতে পারবে, তৎপুরুষ সমাসের প্রকারভেদ এবং বেশ বাক্য থেকে তৎপুরুষ সমাস বেশিরভাগ নির্ণয় কিভাবে করা যায় সেটা সহজে বুঝতে পারবে। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, তৎপুরুষ সমাস কিভাবে হয়। আরামের জন্য কেদারা, তাহলে কি হলো? আরাম কেদারা। কেদারা তাহলে এখানে এই যে জন্ম লোপ পেয়েছে, জন্ম কোন তৎপুরুষ হবে? জন্ম কোন বিভক্তি বলতো? কে জন্ম নিমিত্ত, এটা কে জন্ম নিমিত্ত। তাহলে কি দ্বিতীয় তৎপুরুষ কি? দ্বিতীয় তৎপুরুষ কে আছে, তাই না? জন্ম আছে, নিমিত্ত আছে, কে রে সেটা। পরপদে অর্থ প্রাধান্য রূপে প্রতীয়মান হয় কোন সমাসে? তৎপুরুষ সমাসে।
পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয় তৎপুরুষ সমাসে। মনে রাখবি পরপদটা গুরুত্ব পায়। বিশেষ্য এবং বিশেষণ পদ মিলে তৎপুরুষ সমাস হয়। তাহলে কি কেদারা, আরামের জন্য কেদারা। তাহলে দেখো তো কেদারাটা কিন্তু গুরুত্বপূর্ণ পরপদ, আরামটা গুরুত্বপূর্ণ নয়। কেদারা যদি না থাকে তাহলে তুমি কি আরাম পাবে? পাবে না। এই জন্যই হচ্ছে কি কেদারাটা গুরুত্বপূর্ণ। এই আরাম কেদারা। তাহলে দেখো বিশেষণ পদ কি আরাম, আর কেদারা কি বিশেষ্য পদ। পূর্বে বসে, বিশেষণ পদ সাধারণত কোথায় বসে? পূর্বে। পূর্ব পদের বিভক্তি লোপ পায়। তাহলে পূর্ব পদের বিভক্তিটা কি হবে? লোপ পাবে। তাহলে এই যে আরাম এর বিভক্তি লোপ পেয়েছে, আরাম হয়ে গেছে, শুধু লোপ পেয়ে কি কেদারার সাথে যুক্ত হয়ে সমস্ত পদ গঠিত হয়েছে। বুঝতে পেরেছ? স্যার পূর্ব পদের বিভক্তির লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধান ভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে। পূর্ব পদের বিভক্তির লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে কি বলে? তৎপুরুষ সমাস বলে। বুঝতে পেরেছ? তাহলে দেখো বিপদকে আপন্ন, বিপদাপন্ন, দুঃখকে প্রাপ্ত, দুঃখ প্রাপ্ত। এখানে দেখো কি হয়েছে উদাহরণগুলোতে, একটু মনোযোগ দাও। বিপদকে আপন্ন, বিপদ আপন্ন কি বিভক্তি লোপ পেয়েছে? বিপদকে আপন্ন কে বিভক্তি? বিভক্তি লোপ পেয়েছে। অর্থাৎ দ্বিতীয় বিভক্তি লোপ পেয়েছে। এই যে দ্বিতীয় কে বিভক্তি লোপ। দুঃখকে প্রাপ্ত, তাহলে কে বিভক্তি লোপ পেয়ে দুঃখ প্রাপ্ত। দ্বিতীয়কে বিভক্তি লোপ। হ্যাঁ, তাহলে পূর্ব পদে দ্বিতীয় বিভক্তি কে লোপ পেয়ে যে সমাস হয় তাকে কি বলে? দ্বিতীয় তৎপুরুষ সমাস। তাকে কি বলে? দ্বিতীয় তৎপুরুষ। দ্বিতীয় তৎপুরুষ। যেহেতু দ্বিতীয় বিভক্তি লোপ পেয়েছে, ক্লিয়ার? তৎপুরুষ সমাস এখন যদি দেওয়া হয় তোমাকে যে বিপদ আপন্ন, এটা বেশ বাক্য করো, তাহলে কি হবে? বিপদকে আপন্ন। তাহলে আমাদের তোমার খাতার উত্তরটা এরকম হবে, এই যে এখানে যেটা দেওয়া আছে, প্রথমে লিখবে প্রদত্ত শব্দ, অর্থাৎ প্রশ্নে যে শব্দগুলো দেওয়া থাকবে, যে বিপদ আপন্ন যদি থাকে তাহলে প্রদত্ত শব্দের নিচে কি লিখবে? বিপদ আপন্ন। তারপর ডান পাশে লিখবে, একটু 1 ইঞ্চি জায়গায় খালি রেখে লিখবে বেশ বাক্য। তাহলে বেশ বাক্যটা কি হবে? বিপদকে আপন্ন। তারপর লিখবে সমাসের নাম, 1 ইঞ্চি জায়গা খালি রেখে তারপর লিখবে কি? সমাসের নাম। তাহলে বিপদকে আপন্ন লিখে বেশ বাক্যটা লিখার পর তাহলে এটা কি বিভক্তি, কি সমাস হবে? কি সমাস হবে? দ্বিতীয় সমাস। বিপদকে আপন্ন কে বিভক্তি লোপ পেয়েছে না? তাহলে এটা দ্বিতীয় বিভক্তি লোপ পেয়েছে। তাহলে এটা কোন সমাসের অংশ? তৎপুরুষ সমাসের অংশ। তাহলে এটা কি কোন প্রকারে পড়েছে? তৎপুরুষ সমাসে দ্বিতীয় তৎপুরুষ সমাসে পড়েছে। ক্লিয়ার? দ্বিতীয়। তাহলে পূর্ব পদের ঢুকছে না? বলছি সহজভাবে তো বলছি। বুঝতে পারছো? এবার আবার দেখো দ্বিতীয় উদাহরণটা ঠিক এরকম ভাবে, শ্রম দ্বারা লব্ধ। তাহলে দ্বারা লোপ পেয়েছে, তাহলে কি হয়েছে? শ্রম লব্ধ, তাই না? মন দিয়ে গড়া, মন গড়া, তাহলে কি হয়েছে? দিয়ে লোপ পেয়েছে। তাহলে এটা কোন সমাস হবে বলো তো? দ্বারা দিয়া কর্তৃক কোন সমাস? দ্বারা দিয়া কর্তৃক কোন সমাস? তৃতীয় বিভক্তি। আর এই জন্য এটার নাম কি? তৃতীয় তৎপুরুষ সমাস। ক্লিয়ার? দ্বারা দিয়ে কর্তৃক কোন বিভক্তি? তৃতীয় বিভক্তি। এই জন্য এটার নাম করা হয়েছে কি? তৃতীয় তৎপুরুষ সমাস। এবার দেখো গুরুকে ভক্তি, আরামের জন্য কেদারা, বসতের নিমিত্ত, অর্থাৎ এই যে আমাদের ঘরটা যে, তাহলে দেখো তো এখানে গুরুকে ভক্তি, আরামের জন্য কেদারা, নিমিত্ত, বসতের জন্য। হ্যাঁ, তাহলে এগুলা কোন বিভক্তি? চতুর্থী বিভক্তি। এবার বলো
স্যার তাহলে দ্বিতীয় আর চতুর্থী তো একই হয়ে গেল, তাই না? জি স্যার। জি হ্যাঁ, এক হলো না, পার্থক্যটা শুধু এই জায়গায়, তুমি যখন ওখানে বিপদকে আপন্ন, আবার এখানে কি গুরুকে বিপদ ভক্তি। আপন। তাহলে দেখো, তুমি যখন শ্রেণী বিন্যাস করতে যাবে তখন সেটা কি হয়ে যাবে, কে জন্য নিমিত্ত যদি হয়, দেখো গুরুকে ভক্তি করতেই হবে। সে কি শ্রদ্ধার মানুষ, সে কি শ্রদ্ধার জি। মানুষ। পাত্র। 14 আর কে দ্বারা না থাকলে আরাম হবে না, হবে? না স্যার। প্রত্যেকটার কার্যকারণ যখন তুমি খুঁজে পাবে, ঘর বসবাসের জন্য নিমিত্ত অর্থাৎ তৈরি করা হয়, তখন সেটা কি আমাদের চতুর্থী বিভক্তি অংশ, অর্থাৎ চতুর্থী তৎপুরুষের সমাসের অংশ হয়ে যাবে। চতুর্থী বিভক্তি যেহেতু সেখানে গুরুত্বপূর্ণ হয়ে যায়। আর পরবর্তীতে আমরা দেখি খাঁচা থেকে ছাড়া, খাঁচা ছাড়া, হতে থেকে চেয়ে, এগুলো কি পঞ্চমী তৎপুরুষ, সরি পঞ্চমী বিভক্তি, এগুলো কি পঞ্চমী, পঞ্চমী পঞ্চমী তৎপুরুষ সমাস। হ্যাঁ পঞ্চমী বিভক্তি লোপ পায় বলে এটার নাম হচ্ছে কি পঞ্চমী তৎপুরুষ সমাস। সমাস। হতে থেকে, খাঁচা থেকে ছাড়া, খাঁচা এই জন্য শহর হতে বিভক্তিগুলো আগে চিনতে হবে, শহর। তাহলে তুমি তৎপুরুষ সমাস আচ্ছা। সহজেই চিনতে পারবে। বুঝতে পেরেছো? যেহেতু বিভক্তি লোপ জি। পেয়ে সমাস হয়। খেয়ার ঘাট বলো তো, খেয়াঘাট এখানে কি লোপ পেয়েছে? ষষ্ঠী বিভক্তি। র লোপ পেয়েছে, আর এই জন্য র এবং এ, এটা কি ষষ্ঠী বিভক্তি, র লোপ পেয়েছে। আমের বাগান বলো তো, আম বাগান, তাহলে আম বাগান হ্যাঁ এখানে কি লোপ পেয়েছে? এর। এ, তাহলে ষষ্ঠী বিভক্তি লোপ পেয়েছে। এ, র এবং এর, এই দুইটা কি ষষ্ঠী বিভক্তি। ষষ্ঠী। এগুলোর নাম কি ষষ্ঠী তৎপুরুষ সমাস, এই জন্য এটার নাম কি ষষ্ঠী তৎপুরুষ সমাস। এখন বিভক্তির নাম অনুসারে তৎপুরুষ সমাসের নামগুলো করণ করা হয়েছে। ওকে, জি স্যার। এবার দেখো বিশ্বে বিখ্যাত, তাহলে কি বিশ্ববিখ্যাত, এখানে কি লোপ পেয়েছে? এ সপ্তমী বিভক্তি। গাছে পাকা, গাছ পাকা, এ, তাই না? এ অকাল মৃত্যু, অকাল মৃত্যু। এ বিভক্তি এ লোপ। তাহলে দেখো সপ্তমী। প্রত্যেকটাতে এ বিভক্তি লোপ। তাহলে এ বিভক্তি এ অ তে, এ অ বলতে অন্তস্থ অ হতে পারে, আবার অ হতে পারে, তাহলে সাধারণত আমরা অন্তস্থ ওই ধরি। তাহলে অন্তস্থ অ, তাহলে এই যে এ অ তে, এই তিনটা বিভক্তি যখন লোপ পাবে বেশ বাক্য থেকে, সমস্ত পদে তুমি যখন লোপ করে তারপর সমস্ত পদ গঠন করবে তখন বুঝবে এটা কি সপ্তমী বিভক্তি। এবং সপ্তমী বিভক্তি যখন লোপ পাবে তখন সেটা হবে কি সপ্তমী তৎপুরুষ সমাস। আমাদের বিভক্তির ব্যাপারগুলো গেল, তাই না? এবার দেখো এখানে ছবিতে তোমরা দেখবে এখনই, জল দেয় যে, চলো চলো, হ্যাঁ চলো, জল দেয় যে, চলো। হ্যাঁ তারপর আছে এখানে কৃত প্রত্যয় যুক্ত হচ্ছে চলো, তাই না? জি স্যার। কীট প্রত্যয়। হ্যাঁ কৃত প্রত্যয় যুক্ত এই শব্দটা, জলে চরে যা, চল চল। জলচর। জলে জন্মে যা, জল। জলস। তাহলে দেখো এই যে তিনটা উদাহরণ দিলাম, আমি যদি শুধু সমস্ত পদগুলা বলি, জলদ, জলচর, জলজ, এই তিনটা শব্দ শুনলেই বোঝা যায় যে এটা একটা ক্রিয়াবাচক শব্দ, তাই না? কৃদন্ত শব্দ। জলচর মানে কি, এটা মনে হয় জলে চড়ে, তাই না? জলদ, এটা মনে হয় জলে জন্মে, হ্যাঁ জলদ, স্যার। হ্যাঁ। আর জল দেয়, জলদ, জল দেয়, তাহলে কাজ বোঝায় না, এটা দ্বারা ক্রিয়া কিছু বোঝায় না এই শব্দগুলো দ্বারা। আমরা এই যখন বলবো যে এই যে জলচর প্রাণী, তার মানে কি জলে চড়ে, এটা এটা ক্রিয়াবাচক বোঝায় না একটু? জি। অর্থাৎ কৃত প্রত্যয়ে সাধিত শব্দ এগুলা, প্রত্যেকটা কি কৃত প্রত্যয়ে সাধিত শব্দ, এই জন্য এগুলো কি কৃদন্ত পদ বলা হয়। এগুলো কি বলা হয়? কৃদন্ত পদ। ঠিক কৃদন্ত পদ দিয়ে যখন কৃত প্রত্যয় সাধিত শব্দ দিয়ে যখন বেশ বাক্য হবে তখন সেটা বুঝবে
উপপদ তৎপুরুষ সমাস, সেটা কি? উপপদ তৎপুরুষ সমাজ। আমি যদি উদাহরণ দিই তোমাকে, প্রিয় কথা বলে যে, তাহলে সে হচ্ছে প্রিয়ংবদা, তার নাম কি? প্রিয়ং প্রিয়ংবদা, তার মানে কি? সে প্রিয় প্রিয়ংবদা। সুন্দর করে কথা বলে, তার মানে এটা একটা কাজ, মানে কথা বলছে, এটা কি ক্রিয়া বোঝাচ্ছে। এই প্রিয়ংবদা অর্থাৎ প্রিয় কথা বলে, এটা কি উপপদ তৎপুরুষ সমাস, বুঝতে পেরেছো? অর্থাৎ উপপদ তৎপুরুষ সমাস বলতেই ক্রিয়াবাচক অর্থাৎ কৃদন্ত পদ, এরকম ক্রিয়াবাচক বোঝাবে। জলে জন্ম যা, এক অর্থাৎ এক কথায় প্রকাশ অধিকাংশ চলে আসে, এক কথায় প্রকাশ বেশ বাক্যটা হয় সাধারণত, মনে থাকবে। জি ক্রিয়ামূলের সঙ্গে যখন কৃদন্ত পদ যুক্ত হবে, সেই কৃদন্ত পদটাই অর্থাৎ কৃতপ্রত্যয় যুক্ত কৃদন্ত পদ গঠন করবে, সেটা হচ্ছে কি উপপদ তৎপুরুষ। এরপরে দেখো, নয় বালক, মানে সে বালক হয়নি এখন, না বালক। ন আচার, এই আচারটা কি আচরণের ভিতরে পড়ে না, অর্থাৎ ভালো আচরণের ভিতরে পড়ে না, তার মানে কি অনাচার। নেই তাল, বাতাল, তাহলে এই যে শব্দগুলা দেখো উদাহরণ দিলাম, প্রত্যেকটা বেশ বাক্যের পূর্বে কি আছে? ন, নয়, নেই, অর্থাৎ না বোধক অব্যয় শব্দ আছে, তাই না? জি তাহলে না বোধক অব্যয় শব্দ যেমন বেশ বাক্যে আছে, তেমনি সমস্ত পদেও দেখো না বোধক অব্যয় যুক্ত হয়েছে, ন আছে অথবা অ আছে, এগুলো কি না বোধক অর্থাৎ নেতিবাচক অব্যয়, নয় না বোঝায়, তাই না? আর এই জন্যই এগুলোকে সাধারণত আমরা দেখি যে ওই যে উপসর্গ, উপসর্গ এক ধরনের অব্যয় না, জি উপসর্গ এক ধরনের অব্যয়, আর এই জন্যই এই না ও এগুলো কি অব্যয়সূচক শব্দাংশ। আর এই অব্যয়সূচক শব্দাংশ যখন তুমি দেখবে সমস্ত পদে, তখন বুঝবে এটা কি নয়, না বোধক হলে কি নয়। এখন তৎপুরুষ হতে পারে, তৎপুরুষ তখনই বুঝবে যখন সেটা বেশ বাক্য করবে, অথবা বহুব্রীহি হয় অনেক সময়, নয় বহুব্রীহি। বহুব্রীহি আগামী ক্লাসে যখন আলোচনা করবো তখন বুঝবে যে পার্থক্যটা কোথায় স্যার বলছিল। তাহলে আজকে শুধু এই পার্থক্যটা মনে রাখবে, নয় তৎপুরুষ যখন হয়। নয় বালক, নাই অর্থাৎ কি না বালক, ন আচার অনাচার, নেই তাল বাতাল। তাহলে দেখো এখানে কিন্তু কোনো বিশেষ ব্যক্তিকে বোঝাচ্ছে না, এখানে ব্যক্তিও থাকতে পারে, আবার কি কোনো বস্তুও থাকতে পারে, তাই না? আমি কি বোঝাতে পারছি? জি ব্যক্তিও থাকতে পারে এবং বস্তুও থাকতে পারে। কিন্তু দেখো নয় বালক এরপরে কিন্তু অংশ নাই, ন আচার এরপরে কিন্তু বেশ বাক্য বাড়ে নাই, বেড়েছে বাড়ে জন্য এইটা মনে রাখবে, এই কৌশলটা মনে রাখবে। পরবর্তী যখন নয় বহুব্রীহি পড়াবো সে তখন বুঝবে যে স্যার তো আসলে এই অংশটা বোঝানোর জন্যই, অর্থাৎ দুইটার পার্থক্য যখন তখনই বুঝতে পারবে যে কোনটা নয় তৎপুরুষ কোনটা নয় বহুব্রীহি হয়। তাহলে এটা মনে রাখবে যে এই যে ন আচারের পরে আর অংশ নাই, কালের পরে আর নাই, বালকের পরে আর নাই, তার মানে কি এখানে স্টপ, অর্থাৎ তৎপুরুষ সমাসের কৌশলটা বোঝার কৌশলটা এখানেই। তাহলে দেখো যখন তুমি নাবালক বলবে তাহলে কি নয় যুক্ত করে দিবে বেশ বাক্যে, নয় বালক। অনাচার ন আচার বা নয় সাধারণত ন এবং না এই দুইটি ব্যবহার করা যায়, নেই এই তিনটা অংশ ব্যবহার করতে পারবেন না বড়দেরকে। বাতাল নেই তাল বাতাল। তাহলে দেখো এই যে না নেই নাই, এই অর্থাৎ নাবাচক শব্দের পূর্বে যখন তুমি এই নয় নেই না নয় ইত্যাদি যুক্ত করে দিবে, তখনই এটা কি নয় তৎপুরুষ সমাস হয়ে যাবে, বুঝতে পেরেছো? এবার দেখো উদাহরণগুলা, গরুর গাড়ি, গরুর গাড়ি। তারপর হচ্ছে দেখো কলে ছাতা, ঘিয়ে ভাজা, ওই যে তেলে ভাজা বললাম সেই উদাহরণটা। তাহলে এখানে দেখো যে সমাসে বিভক্তি লোপ পাবে না সেটা কি অলোপ তৎপুরুষ, সেটা কি তৎপুরুষ, বিভক্তি লোপ। গরুর গাড়ি হয়ে গেছে, লোপ পেয়েছে বিভক্তি, গরুর র লোপ পেয়েছে পাই না। কলে ছাটা এই বিভক্তি লোপ পেয়েছে সমস্ত পদে, কলে ছাটা পাইনি, এই জন্য এটা কি গিয়ে বাজায় এই বিভক্তি লোপ পাইনি। এটা কি যে বিভক্তিতে
কখনো বিভক্তি যে সমাসে বিভক্তি লোপ পাবে না সেটা কি হয়ে যাবে? অলুক সমাস। সেটা কি হয়ে যাবে? অলুক অলুক যখন তুমি দেখবে যে সমস্ত পদে বিভক্তি লোপ পাইনি, তাহলে কি বেশ বাক্যেও কি বিভক্তি লোপ পাবে না, তখন বেশ বাক্যটা একটু কৌশল করে বুদ্ধি কাটিয়ে করে ফেলতে পারবে সহজে। তার মানে কি এটা অলুক সমাস। তাহলে অলুক তৎপুরুষ কিভাবে হলো প্রশ্ন করতে পারো তুমি, অলুক তৎপুরুষ কিভাবে বুঝবো স্যার? তাহলে অলুক বহুব্রীহি কিভাবে বুঝবো, অলুক দ্বন্দ্ব কিভাবে বুঝবো? তাহলে অলুক বহুব্রীহি হচ্ছে, সরি, অলুক তৎপুরুষ হচ্ছে একটা পদে বিভক্তি থাকবে, একটা পদে কি থাকবে? স্যার হ্যাঁ, শুনতে পাচ্ছ? স্যার স্ক্রিনে শুনতে পাচ্ছ? হ্যালো? জি স্যার বুঝা যাচ্ছে। আচ্ছা, জি স্যার জি স্যার হ্যাঁ বলো। হ্যালো? কিছু না স্ক্রিনে স্যার একটা কালো দাগ আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যখন একটি পদে বুঝবে যে বেশ বাক্যে একটি পদে বা সমস্ত পদে একটি পদে বিভক্তি আছে, তখন সেটা বুঝবে অলুক তৎপুরুষ। মনোযোগ দিয়ে শুনো। একটি পদে যখন সমস্ত পদে বিভক্তি থাকবে, তাহলে গিয়ে এটাতে শুধু বিভক্তি আছে, তাহলে একটি পদে যখন থাকবে তখন সেটা কি? অলুক তৎপুরুষ। যখন দুটি পদে বিভক্তি থাকবে সেটা অলুক দ্বন্দ্ব। মনে রাখবে যে যখন দুটি পদে বিভক্তি থাকবে সেটা কি হবে? অলুক দ্বন্দ্ব। দ্বন্দ্ব। যখন একটি পদে বিভক্তি থাকবে সেটা কি? অলুক তৎপুরুষ। ভুলে যাও, মাত্র বললাম দুটি পদে বিভক্তি সেটা অলুক দ্বন্দ্ব, একটি পদে বিভক্তি দেখো দেখো সেটা কি? অলুক তৎপুরুষ। আবার যখন বহুব্রীতেও কিন্তু একটি পদে বিভক্তি থাকবে, কিন্তু বহুব্রীর ব্যাপারটা হচ্ছে সেটা বিশেষ অর্থ প্রকাশ করবে। সেটা কি অর্থ প্রকাশ করবে? বিশেষায়িত বিশেষ অর্থ প্রকাশ করবে, তখনই সেটা হয়ে যাবে অলুক বহুব্রীহি। তিনটা অলুক বোঝাতে পেরেছি একসাথে? মনে থাকবে? জি স্যার একটা পদে বিভক্তি অলুক তৎপুরুষ, একটা পদে বিভক্তি কিন্তু বিশেষ অর্থ প্রকাশ করে অলুক বহুব্রীহি, আর দুটি পদে বিভক্তি অলুক দ্বন্দ্ব। ক্লিয়ার? জি স্যার এবার আসো স্যার বিশেষ অর্থ কিভাবে প্রকাশ করবে। তাহলে দেখো এখানে গরুর গাড়ি, কলের ছাতা, ঘিয়ে বাজা, এগুলো কিন্তু বিশেষ অর্থ প্রকাশ করেনি, করেছে? এগুলো সাধারণত আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি এই শব্দগুলো, করি না? কিন্তু যখন তুমি বলবে যে বিয়ে পাগলা, বিয়ে পাগলা কিন্তু সবাই না। কি সবাই? বিয়ের একটা বয়স হলেই কিন্তু মানুষ বিয়ে পাগল হয়, দু একজন, তাও সবাই প্রকাশ করে না, দু একজন প্রকাশ করে। তাহলে এটা কি বিশেষ অর্থ? বিয়ে পাগলা, তার মানে কি স্যার। একটি পদে বিভক্তি। হ্যাঁ বলো। আরেকটা হচ্ছে গায়ে হলুদ, উদাহরণ দিলাম, গায়ে হলুদ, এখানেও কিন্তু একটি পদে বিভক্তি, কিন্তু গায়ে হলুদ মানুষের জীবনে একবারই আসে নাকি বারবার আসে? কি একবার আসে না? এই জন্য এটা বিশেষ অর্থে, এই জন্য এটা অলুক বহুব্রীহি হবে। বুঝতে পেরেছো? জি স্যার জি এখন পার্থক্যটা বুঝতে পেরেছো যে অলুক বহুব্রীহি এবং তৎপুরুষ এবং অলুক দ্বন্দ্বে? এই হচ্ছে অলুক সমাসের আলোচনা। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ তোমাদেরকে। তোমরা দেখো মনোযোগ দিলে অনেক কিছু বোঝা যায়, আশা করি বুঝতে পেরেছো কিছুটা হলেও। এটাই সার্থকতা ক্লাসে। যদি বুঝে থাকো, হ্যাঁ বলো, কিছু বলার আছে? না স্যার ওকে, ধন্যবাদ। আগামী ক্লাসে আমি বহুব্রীহি, অব্যয়ীভাব এবং দ্বিগু তিনটা আলোচনা করে ফেলবো সহজে। বহুব্রীহিটা একটু বড় আর দুটো ছোটই। মনোযোগ দিয়ে একটু বইটা পড়বে, তারপর আলোচনাটা বুঝতে সহজ হবে। হ্যাঁ, জি স্যার সবাই সুন্দর থাকো, মাস্ক পরবে সবাই। আচ্ছা জি স্যার আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম